নুরুল বিরক্তি স্বরে কিছু বলতে চাইল, তাৎক্ষণিক বাড়ির চৌহদ্দি পেরিয়ে তিনজন রাইডার্স ভেতরে প্রবেশ করে। দুজনকে দেশীয় বলে মনে হচ্ছে। বাকি একজনকে দেখে রশিদ চোখ ভাঁজ করে তাকালো। যুবকটিকে ভিনদেশি মনে হলো। গায়ের রং উজ্জ্বল গমের মতো, চোখ দুটো ধূসর নীল, পাহাড়ের বরফ গলা জলের মতো স্বচ্ছ, ঘন বাদামি চুল বাতাসে উড়ে কপালে, মুখে হালকা দাড়ি, তাতে এক অদ্ভুত পুরুষের আকর্ষণ। সে লম্বা, সুঠাম, পেচিবহুল, চোখে নরম এক উষ্ণতা যা তাকে করে তুলেছে এক রহস্যময় ও সুদর্শন যুবক। বয়স আনুমানিক 30। দেশীয় ছেলে দুজন অংশ থেকে নেমে আসে। রশিদকে প্রণাম করলো, বলল, সর্দার, ও হচ্ছে আজমাত নূর বেগ। বলে আজমাতের দিকে দেখালো। আজমাত অংশ থেকে নেমে বলল, She's din Ail Abadan Kos, Men Sa Katab Keldim. কুদ্দুস তার কথা শুনে রশিদকে ফিসফিসিয়ে বলল। কি বললো উনি? মনে হয় আমি গালি দিছে। পাশ থেকে দেশীয় ছেলেটি বলল, না, ও বলেছে আপনাদের গ্রাম অনেক সুন্দর, আমি ঘুরতে এসেছি। ওরা হচ্ছে কিরগিজ। এই ইংরেজ বিলে আমাদের বাড়ি আসলো কেন? দেশীয় ছেলে মিজানুর রহমান আলিমনগরের গ্রামের বাসিন্দা। রশিদ তালুকদার এর পরিচিত। মিজানুর রশিদকে বলল, চাচা, আজমাত কিরগিজ একজন পর্যটক। গ্রামটি ও ঘুরে ঘুরে দেখবে আর এই গ্রামটি সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে। তার জন্য আপনার সাথে কথা বলা দরকার ওর। রশিদ গলা পরিষ্কার করে বলল, কিসব ভাষায় কথা বলছে? মনে হচ্ছে আমি গালাগালি করছে। ওর সাথে কথা বলবো কিভাবে? আজমাত বাংলা বলতে পারে? কি বলছিস? হ্যাঁ, আমাদের দেশে আসার জন্যই বাংলা শিখেছে। আমি এখন কথা বলতে পারবো না। আমার সাথে দারোগা সাহেব একটা বিষয়ে আলাপ করতে এসেছে। তাকে এখন সময় দেব। থেমে কুদ্দুসকে লক্ষ্য করে বলল, কালু, অতিথিকে অতিথিশালায় নিয়ে যা, ভালো মন্দ আপ্যায়ন কর, বুঝেছিস? বুঝেছি। আজমাত নূরকে কুদ্দুস অতিথিশালায় নিয়ে যায়। মিজানুর এবং সাথে আর একজন রাইডার্স চলে যায়। রশিদ পুনরায় চেয়ারে বসেন। ওপাশে বসলো নুরুল। রশিদ মুখে পান ভরে বলল, আমি বরাবরই অতিথিদের সম্মান করি, যেমন আপনিও আমার অতিথি। এখন আপনাকে ছেড়ে যদি আজমাত এর সাথে কথা বলি, তাহলে আপনার অপমান হবে কি না? হবে না? হয়তো হতো। যাকে আপনার প্রশ্ন করুন। আপনার গ্রামে বেশ অনেক দিন হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। 3 দিন আগে শামসুল নামের এক কৃষকের ছেলে নিখোঁজ হয়, এরপর ওর লাশ পাওয়া যায়। এগুলো কি হচ্ছে? রশিদ পিকদানিতে পিক ফেলে বলল, এগুলো কি হচ্ছে আমি কি করে বলবো? আপনি দারোগা, আপনি তদন্ত করুন, তবে না উত্তর মিলবে। আপনি বরাবরই অপ্রীতিকর কথা বলেন কেন? মুখের ভাষায় যেন আগুনের স্ফুলিঙ্গ। দারোগা সাহেব, মুখের ভাষা টানছেন কেন? যা সত্যি তাই বলছি। এতে আপনার গ্রামের দুর্নাম হবে। এরকম ঘটতে থাকলে সবাই আপনার দিকে আঙ্গুল তুলবে। এরকম সাহস কারো নেই। আর শামসুলের ছেলের জন্য খুবই খারাপ লাগছে। অবশ্য শিশু ছিল। আজ আমি আসি। আপনি আপনার অনুচারীদের আজ থেকে আরও সতর্ক করে দিবেন। আমিও তদন্ত করছি। বলেই চলে যায় নুরুল। সায়েম এবং রায়ান রশিদের কাছে আসে। সায়েম বলল, আব্বা, আপনি শুধু একবার আদেশ দেন, ওই দারোগার মুন্ডুটা আলাদা করে দিই। রশিদ বসা থেকে দাঁড়িয়ে বলল, অস্থির হলে হবে না। গ্রামের মানুষদের দেখাশোনার দায়িত্ব আমার। তাদের অসুবিধা হলে আমার কাছে আসবে। মাথা ঠান্ডা রাখ। আমরা সত্যিই অবাক হয়েছি কিভাবে ওর ছেলেটা মারা গেল। আরে আমাদের দিকে আঙুল তুলছে। ছাড়, নতুন অতিথি এসেছে, তার খেয়াল রাখ। কিরগিজ ছেলে। এখানে আপ্যায়নে ত্রুটি থাকলে বিদেশে গিয়ে আমাদের নামে দুর্নাম করবে। আমরা তার খেয়াল রাখবো। আচ্ছা, ছেলেটির সঠিক উদ্দেশ্য কী রে? ও একজন পর্যটক, সারা দেশেই ঘুরে ঘুরে দেখে, বিভিন্ন তথ্য সংগ্রহ করে। তোরাও যা ওর ঘরে গিয়ে কিরগিজ সম্পর্কে জান। শুনেছি কিরগিজস্তান অনেক সুন্দর, পাহাড় সব মিলে আকর্ষণীয় জায়গা। আপনি যা বলবেন। আদবের সাথে বলল সায়েম। ঝিলমিল হাতে সকালের খাবার নিয়ে ফারদিনার ঘরে উপস্থিত হয়। ফারদিনা আয়নার সামনে বসে চুল বাঁধছে।
কালো রঙের সিল্কের শাড়ি পরেছে, কপালে কালো টিপ। ফারদিনা নুপুরের শব্দ পেল, ঘুরে তাকালো। এতক্ষণে তোর আসতে হলো? সারাদিন ঘরে বসে থাক, ওইদিকে বিলাতি এক বাবু এসেছে। কি বলছিস? কে এসছে? কিরগিজ যুবক, আজমাত নূরবেগ, অনেক সুন্দর, মনে হয় পর্যটক। কোথায় আছে এখন? অতিথিশালায়। কোন ভাষায় কথা বলে? তাদের ভাষায়, শুনেছি বাংলাও বলতে পারে। সুফিয়ান থাকলে এখন ভালো হতো। কিরগিজ ছেলে দেখতে পেত ভালো হতো না বল? সবকিছুতেই ওরে টানতাছো দেখছি, ভালোবাসা ফালাইছো তাই তো? ফারদিনা থুতনি বুকের দিকে নিয়ে মৃদু হাসলো, এরপর মাথা ঝাঁকালো। ভয়। ওরে কইতাছো না কেন? কখন কি আইসা খোলা জায়গায় ফসল ফলায় কে জানে। বলে খাবারের থালা থেকে খাবার তুলে নিজের মুখে দিল। ভয়। কার? যদি আব্বা ভাইরা জানতে পারে। সুফিয়ানকে তারা খুব বিশ্বাস করে, কিন্তু সে একজন কৃষক। এই সম্পর্ক যদি মেনে না নেয়? ধুর, আগে খারাপ কিছু হবে ভাবতাছিস কেন? ভালো কিছুও তো হইতে পারে। ভালো কিছু হবে। হইব। শোন, তুই আগে প্রেমের প্রস্তাব দিলে সুফিয়ান তোরে ঘুরাইতে পারেন, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার চেয়ে সুফিয়ানের মুখ থেকে সত্যটা বের কর। কিভাবে? তোর মামাতো ভাই তো আইলো না, আইলো কে? কিরগিজ বেটা। তুই ওই বিলাতির সাথে সুফিয়ানের সামনে ঘেসে ঘেসে কথা বলবি, পারবি না? পারবো, কিন্তু এতে লাভ কি হবে? না, ঈর্ষা হইব সুফিয়ানের, দেখবি আগুনের মতো জ্বলবো, আর জ্বলতে জ্বলতে মুখ ফসকে সত্যটা বলে দিবে। তাহলে এখন আমাদের কি করতে হবে? ওই বিলাতি আইসে ঘুরতে, ওরে খ্যাতের দিকে ঘুরতে নিয়ে যা, সুফিয়ানকে দেখাই দেখাই কথা বলবি। তারা অতিথিশালায় গেল। আজমাত নোটে কিছু লিখছে, দুজন দাসী তার ব্যাগপত্র গুছিয়ে রাখছে। মেয়েদের নুপুরের আওয়াজ পেয়ে চোখ তুলে তাকায় ফারদিনা আগ বাড়িয়ে বলল, আমি ফারদিনা, এই বাড়ির একমাত্র মেয়ে। আপনি নিশ্চয়ই কিরগিজ স্থান একজন পর্যটক, ঠিক বললাম তো? হ্যাঁ, তোমাদের গ্রাম অনেক সুন্দর। পুরোটা দেখা হয়নি, তবে এখন যখন এখানে এসেছি দেখে নেব। আপনি কিরগিজস্তানের কোথায় থাকেন? আমি বিশকেক থাকি। তোমার রিয়া হচ্ছে? ফারদিনা আজমাতের কথা শুনে হেসে উঠল, বলল, ওটা রিয়া নয়, বিয়া অথবা বিয়ে। আর হচ্ছে না, হয়েছে হবে। তোমার বিয়ে হয়েছে? এভাবে হবে। নিন একবার বলুন। তোমার বিয়ে হয়েছে? ঠিক আছে, না হয়নি। এখানে আসার পর খুব অস্বস্তি হচ্ছিল, এখন তোমাকে পেয়ে মনে হচ্ছে একজন সঙ্গী পেলাম। চলুন আপনাকে আমাদের আশপাশটা দেখাই। তোমরা যাও, আমি পোশাক বদলে আসছি। রশিদ তালুকদার দুশ্চিন্তায় আছেন। নতুন জমি ফসলের জন্য উন্মুক্ত করেছে। এখন এই সময় সারা বছরের জন্য ধান, শাক, সবজি, ফলমূল রোপণ করা। আর 4 জন কৃষক অনুপস্থিত, কাজে আসেনি। আজকে বীজ রোপণ না করলে আর একটা দিন পিছিয়ে যাবে। রশিদ এটা মানতে পারছে না। তিনি সোফায় বসলেন, কুদ্দুসকে ডাকলো। লম্বা কঞ্চে কুদ্দুস হাজির হয়, বলল, এত জোরে ডাকলেন, কিছু হয়েছে? কিছু হলে কি খুশি হতিস? হতচ্ছাড়া, আমার মাথাটা টিপে দে, ভীষণ ব্যথা করছে। কুদ্দুস মাথা টিপতে টিপতে বলল, এত চিন্তা কিসের? কিভাবে না তো? 4 জন কৃষক আজ খেতে আসেনি, অনেকেই বীজ রোপণ করতে হবে। বাকি যারা এসেছে ওরা সব সামলাতে পারবে না। এটা দুশ্চিন্তার কি না? দুশ্চিন্তার বিষয়। সমস্যার কথা তো শুনলি, এখন সমাধান দে। কুদ্দুস ঝোঁক গিল, ও কিভাবে সমাধান দিবে? রশিদের বিচক্ষণ প্রশ্ন, কিন্তু তার প্রশ্নের উত্তর দিতে না পারলেও যে কটু কথা শুনতে হবে। কি হলো, সমাধান দে। কুদ্দুস তাকায় সিঁড়ির দিকে। রায়ান আরিফ সাহেব নিচে নামছে। কুদ্দুস বলল, আপনার 4 ছেলেকে দিয়েই তো কাজটা সম্পন্ন করতে পারেন। রশিদ ওর দিকে কটমট করে তাকালো। কুদ্দুসের হাত সরিয়ে দাঁড়িয়ে পড়ল। কুদ্দুস ভয় পেল। রশিদ বলল, তোকে আমার মাঝে মধ্যে খুব ভালো লাগে। তুই গাধা হলো বুদ্ধিমান। ঠিক বলেছিস, ওদের দিয়ে আজ বাকি কাজ সেরে নেব, এতে করে মজুরি ও বেঁচে যাবে। কিসের মজুরি আব্বা?
তোরা এখনই পোশাক বদলে নে, এরপর খেতে গিয়ে বীজ রোপণ কর। এটা আপনি কি বলছেন আব্বা? ফিতের আদেশের উপর প্রশ্ন ছোড়া পাপ। জানিস তো আজ যে 4 জন কৃষক আসেনি, ওদের কাজ তোরা করবি, পারবি না? তারা তিনজন নিজেদের মধ্যে ছাঁচাই করলো। এরকম কাজের জন্য তারা যেন মোটেই প্রস্তুত নয়। কুদ্দুস আড়ালে হাসল। জমিদারের ছেলেরা ক্ষেত চাষ করবে, ওর বেশ আনন্দ হচ্ছে। রশিদ বলল, কি হলো, কথা কানে গেল না? শীঘ্রই যা। আদিবকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? ওর শরীরটাও ভালো নয়, শুয়ে আছে ঘরেই। ওইসব বাড়া চলবে না, ওকেও নিয়ে যা। 4 ভাই পোশাক বদলে লুঙ্গি পরলো, সাথে স্যান্ডো গেঞ্জি, মাথায় গামছা বাঁধলো। এরপর রওনা হয় ক্ষেতের দিকে। ফারদিনা, আজমাত, ঝিলমিল তারাও ক্ষেতের দিকে চলে যায়। ক্ষেতের অন্যান্য কৃষকরা জমিদারের ছেলেদের দেখে হাঁ হয়ে তাকিয়ে রইল। ফারদিনা, ঝিলমিল একে অপরের সাথে চয় করলো। রশিদ উপস্থিত হন ক্ষেতের ধারে, সাথে অনুচারীগণ। ফারদিনা আশেপাশে তাকালো, সুফিয়ান কোথাও নেই। হাবলু, বজরু ওরা খেতে কাজ করছে। রশিদ গলা উঁচিয়ে বলল, কি হলো আমার পুত্ররা, খেতে নেমে পড়ো, সময় কম। তারা খেতে নামলো। হাতে ফসলের বীজ নিয়ে দাঁড়িয়ে আছে, তবে ঠিক কিভাবে বীজ রোপণ করবে তারা জানে না। কুদ্দুস রশিদকে বলল, সর্দার, একটা কথা বলি। বলো। আপনার ছেলেরা খেতে চাষ করছে, আপনার খারাপ লাগছে না? মানে আশেপাশে সবাই তো দেখছে। কর্মের লোচা নেই, কর্ম কর্মই হয়। সৎ কাজে সম্মান বাড়ে, কি বাড়ে? জি, সম্মান। আদিব হাতে ধানের রোপণ চারা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। কিভাবে এটি রোপণ করতে হবে সে জানে না। ধীরে ধীরে নিচের দিকে চারা নিয়ে ঝুঁকলো। ঠিক সেই মুহূর্তে তার হাত কেউ ধরে ফেলে। চোখ তুলে তাকায় আদিব। সুফিয়ান। আদিব বলল, তুই এখানে যা, তোর কাজ কর, আমি সামলে নিতে পারবো। রোপণ চারা আমার কাছে দে। শুনেছি তোর শরীর খারাপ, বাড়িতে গিয়ে বিশ্রাম নে। সুফিয়ান হাত থেকে রোপণ চারা নিয়ে গেল। রশিদ তালুকদার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন। ঝিলমিল ফারদিনাকে ফিসফিসিয়ে বলল, তোর বাসনওয়ালা চইল্লা আইছে, রাখাল হইলেও ব্যাটার মধ্যে একটা ভাব আছে, কি বলিস? নজর দিস না তোর দুলাভাই। তোমার ভাইয়ের থেকে যে চারা নিল সে কে? সে সুফিয়ান, রাখাল বাসিওয়ালা। সুফিয়ান একবার ঘুরে ফারদিনার দিকে দেখল, এরপর চারা রোপণ করে শুরু করে। তারা দেখা দেখি সবাই বীজ চারা রোপণ করতে শুরু করে। রশিদ বিড়বিড় করে বলল, এই বেটা খুব বুদ্ধিমান। থেমে কুদ্দুসকে লক্ষ্য করে বলল, সবার জন্য জলের ব্যবস্থা করো, ওদের পিপাসা লাগবে, আজ রোদ খুব কড়া। সূর্য একদম মাথার উপরে, রোদ খুব কড়া। সুফিয়ান গলা উঁচিয়ে বজরুকে বলল, জল নিয়ে আয়, খুব জল তেষ্টা পেয়েছে। আমি নিয়ে আসছি। আমাদেরও দে। ফারদিনা কুদ্দুসের হাত থেকে জল নিল। রশিদ শুধু তাকিয়ে রইল, কিছু বলতে চেয়েও পারল না। ফারদিনা জল নিয়ে তার ভাইদের অতিক্রম করে সুফিয়ানের দিকেই গেল। সায়েম, আরিফ সহ সবাই অবাক হয়ে গেল। সুফিয়ান হাতে চারা নিয়েই বলল, জল তোমার কাছে যায়নি, তুমি নিয়ে আসলে কেন? সবাই দেখছে। দেখো, জল খেয়ে নাও। সুফিয়ান ঘুরে আজমাতের দিকে দেখলো, বলল, বিলাতি কে? ও হচ্ছে আজমাত নূরবেক, কিরগিজস্তানের পর্যটক একজন। তুমি ওর সাথে গা ঘেঁষে কথা বলছো কেন? গা ঘেঁষে কোথায় বললাম? আমার চোখ 4টে। কয়টা? 4টে। হ্যাঁ, আমি 4 চোখ দিয়ে সব দেখি। যাক, পাগলে পাগলে ভালোই মানাবে। তোমার জল খেতে হবে না, হাতে কাদা লেগেছে, কিভাবে খাই? আমি খাইয়ে দিই। না, কলঙ্ক লাগবে। পূর্ণতার প্রথম ছোঁয়া কলঙ্ক, কলঙ্ক থেকেই পূর্ণতা আসবে। এর মানে? তুমি বুঝবে না। তুমি তোমার কাদামাখা হাত আমার শাড়ির আঁচলে মুছে নাও, এরপর জল খাও। সুফিয়ান সবার দিকে তাকালো, তাদের দিকে কেউ তাকিয়ে নেই। রশিদ তালুকদার আজমতের সাথে কথা বলছে, এই সুযোগে জল খাওয়াই চায়। সুফিয়ান ফারদিনার শাড়ির আঁচলে হাত মুছল, জলের পাত্র উঁচিয়ে হাঁ করে জল খেয়ে নিল। ফারদিনার কাছে দৃষ্টিটি আনন্দদায়ক ছিল, সেই নিঃশব্দে হাসল। সায়েম কাদার মধ্যে ধপ করেই বসে পড়ল, বলল, এইসব কাজ আমার দ্বারা হবে না, কাদায় মেখে গেছি, দূর। আপা দেখলে বকাবকি শুরু করবে, উঠে দাঁড়া। সুফিয়ান তাদের কথোপকথন শুনে বলল, তোরা চলে যা, আমি সামলে নেব।
পাক্কা তো? আমি মিথ্যা বলি না। সাইম খুশি মনে উঠে দাঁড়ালো। ক্ষেত ছেড়ে গেলেই এক গাদা কথা শুনতে হবে। সে কথা শোনার জন্য প্রস্তুত, কিন্তু কাদার মধ্যে থাকতে না কেন কোনো কাজেই অভ্যস্ত না থাকলে সে কাজ করবে কিভাবে? অসম্ভব রকম কঠিন মনে হয় সেই কাজ। দুপুর গড়িয়ে সন্ধ্যার আগমন। সুফিয়ান বৈঠকে বসেছে। সোলেমান, লালমিয়া, বজরু, হাবলু তার সামনেই। আজ তারা খোলা মাঠের উপর অবস্থান করছে। সুফিয়ান একটা গাছের মুগুর উপরে বসা, একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া নিজের দিকেই আসছে, বাতাস বইছে তার দিকেই যাচ্ছে, সুতরাং সিগারেটের ধোঁয়াও যাবে। বজরু বলল, এত সিগারেট খাওয়া ঠিক না, পরে শরীর ক্ষতি হবে। ক্ষতি হবে জেনেও জীবনে অনেক কাজ আমরা করি, ঝুঁকি নিতেই হবে। ঝুঁকিপূর্ণ কাজ আমাদের সফলতার দিকে ঠেলে দেয়। অদ্ভুত ভিত্তিহীন মনে হলো সুফিয়ানের কথা। সিগারেটের সাথে সফলতার দেখা আছে বলেই মনে হয় না, তবুও সে যখন বলেছে নিশ্চয়ই এর মানে আছে। হাবলু বলল, আজ আমাদের কাজ কেমন লাগলো আপনার? মোটামুটি ভালো ছিল, আরো মনোযোগী হতে হবে। যে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে হয়, বুঝেছিস? বুঝেছি। সুফিয়ান সিগারেটের পোড়া অংশ ফেলে বলল, সোলেমান, গতকাল রাতে সারা গ্রামে চক্কর দিয়েছিস? দিয়েছি। কিছু দেখেছিস যা তোর কাছে অস্বাভাবিক মনে হয়েছে? না, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। আমি খোলাই রেখেছি। শীতের মধ্যে মাফলার কানটুপিও পরিনি। ওর কথা শুনে সকলে বেশ হাহা শব্দে দাঁত বের করে হেসে উঠল। বজরু বলল, খোলা মানে কাপড়ের আড়ালে থেকে খোলা না, কড়া নজরদারি রাখতে হবে। মজিদ মিয়া রাস্তা দিয়ে যাচ্ছিল। সুফিয়ানকে দেখে মাঠের দিকে এগিয়ে গেল। সুফিয়ান বলল, চাচা, আপনি? মুখ চোখ শুকনা লাগছে, কিছু হয়েছে? আর কি হইব, এই গ্রামটা এমন জাহান্নামের পরিণত হইছে। অত থাকলে আমি দূরে চলে যাইতাম। কি হয়েছে আমাকে বলুন। দুঃখের কথা ভাগ করলে দুঃখ কমে, এটা ছোট্টবেলায় আপনি আমাকে শিখিয়েছেন। না, বাদ দাও, তুমি এদের সঠিক শিক্ষা দাও। চোর থাইকা ভালো মানুষ হোক। ওদের কথা ছাড়ুন, আপনার কি হয়েছে তাই বলুন। আমি শামসুলের বাড়িতে গিয়েছিলাম, ওরা এমন সুখে আছে, ভাবলাম একটু সান্ত্বনা দেই। পরে কি হলো? আমি দেখলাম ওরা অনেক আনন্দে আছে। দুইজন মহিলা হাসাহাসি করতেছে। আমাদের দেখা হাসি থামাইয়া দিল। কারো সন্তান মারা গেলে তারা এমনি হাসতে পারে। আমি আজ দেখলাম ওগোর মাথায় মনে হয় খারাপ হইয়া গেছে। শুনেছি শামসুলের বউয়ের শরীর খারাপ, শহরে নিয়ে যাবে ডাক্তার দেখাতে। তাহলে বাড়ি কি করছে? আজ বুধবার। গত 2 দিনে আজমাতের সাথে ফারদিনা সহ বাড়ির সকলের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। বিশেষ করে কুদ্দুসের সাথে। ও সারা দিন আজমাতের আশেপাশে থাকতে চায়। এটা ওটা বাংলায় বলে আর সেটাকে কিরকিজ ভাষায় অনুবাদ করে দিতে বলে। আজমাত দিয়েছে। তার কাছে কুদ্দুস শেষ জানতে চেয়েছে, আমি তোমাকে ভালোবাসি, এটা কিরগিজ ভাষায় বললেন? মেন সিনি জাকসি করম। কিরগিজ ভাষায় কথাটি শুনে কুদ্দুস ভীষণ খুশি হয়েছিল। ওর উদ্দেশ্য এই কথাটি ফারদিনাকে সে বলবে। এরপর আর একটি কথা জিজ্ঞেস করেছিল, আপনি একটা গর্ধব, বোকা, বুদ্ধিহীন, এটা কিরগিজ ভাষায় বলেন। সেন আকমাক আঙ্কো আকিল সিলসিন। কুদ্দুস এবেলাও হেসেছিল। এটা বলবে রশিদকে। খুব কষ্টে এই কথা দুটি ও শিখে নেয়। কুদ্দুস ফারদিনার ঘরের দিকে হাঁটলো। বিড়বিড় করে ভালোবাসি লাইনটা জপ করতে থাকলো। ফারদিনার দরজা হাট করে খোলাই ছিল। কুদ্দুস উকিতে দেখলো ফারদিনা গুনগুন করে গান গাইছে। কুদ্দুস গলায় কাশি দিল। কাশির শব্দ পেয়ে ফারদিনা বলল, ভেতরে এসো। আজ হঠাৎ অনুমতি চাইছো কালুদা? কুদ্দুস ভেতরে প্রবেশ করলো। পরনে ওর নতুন ফতুয়া, সাথে ধুতি, চুলগুলো বাঁ দিকে হেলে রাখা। বেশ লজ্জাবোধ করছে কুদ্দুস। ফারদিনা প্রকঞ্চিত করলো। ঝিলমিল পাশের চেয়ারে বসে পড়ল। কি রে কালু, কিছু বলবি নাকি? বলতে তো চায়, কিন্তু বলতে পারছি কই। মনে হচ্ছে কেউ পেছন থেকে টেনে ধরছে। তোমাকে পেছন থেকে কেউ টেনে ধরেনি। আসলে আপনাকে একটা কথা বলতে আসছে, অনুমতি দিলেই বলবো।
কি কথা বল, এমন ভাব করতাছিস যেন প্রেমের প্রস্তাব নিয়ে আইসোস। ফারদিনা তাড়া দিল। কুদ্দুস সাহস করে বলল, মেন সিনি জাকসি কোরম। কথাটি শুনে ফারদিনা তেজক আওয়াজে হেসে উঠল। সেই সাথে ঝিলমিলও হাসলো। কুদ্দুস তাদের হাসি দেখে থ হয়ে গেল, বলল, হাসতেন কেন? এটা তুমি নিশ্চয়ই আজমাতের থেকে শিখেছো। আমি তোমার আগেই শিখেছি একজনকে বলার জন্য। এক্ষুনি জানতে হবে না কিছু, পরে জানালেই হবে। বলে চলে গেল ও। ফারদিনাও ঝিলমিল একে অপরকে দেখে হাসলো। ফারদিনা বলল, আমার প্রেমে কত কেউই না ডুবলো, কিন্তু ওই শালা সুফিয়ান কিছু বলছে না, আর আমাকেও হয়তো বোঝার চেষ্টা করছে না। হয়তো বুড়ি হলে বুঝবে। এত অধৈর্য হইলে তো হইবে না। চল ছাদে যাই, ঘরে আর ভালো লাগছে না। প্রকৃতির শীতল হাওয়া খেয়ে আসি। রাত ঠিক 10:30টার কাছাকাছি। গ্রামে এখন অনেক রাত। এই রাতে কেউ বাইরে থাকে না, কাউকে আনাগোনা করতে দেখা যায় না। কাউকে যে দেখা যায় না এটা ভুল। কিছু চাষিরা রাতেও ক্ষেতের ধারে আসে, লণ্ঠন হাতে প্রায়শই দেখা যায় তাদের। কখনো আইলের উপর, কখনো ক্ষেতের মধ্যেই কারণে অকারণে হাঁটে। একে বলে কৃষকের ভালোবাসা তার চাষের উপর। ফারদিনা ও ঝিলমিল বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। ঝিলমিল মনের সুখে ভুট্টা ভাজি খাচ্ছে। ফারদিনা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ছাদের চারপাশে মশাল এবং লণ্ঠন জ্বলছে। বেশ আলোকিত ছাদটা। ফারদিনা গতকাল গোলাপ চারা এনেছিল, 10টি চারা। নিজের হাতে চারাগুলো লাগিয়েছে। একবার গাছগুলোর দিকে চোখ বুলিয়ে নিল। সুফিয়ানের গোলাপ পছন্দ, তার পছন্দ বলি সে গোলাপ চারা লাগিয়েছে। ছাদ থেকে বাড়ির পেছনের দিকটা পরিষ্কার দেখা যায়। পেছনের প্রাচীরে একটা ছোট্ট দরজা আছে। সেখান থেকে বেরোলেই বড় মাঠ। মাঠের কিছুটা সামনে একটা বটগাছ। আজ পূর্ণিমার 3য় দিন, দৃষ্টিগত পূর্ণিমা। চাঁদের মসৃণ আলোয় মাঠ স্পষ্ট দেখা যাচ্ছে। কোথায় কি আছে বেশ ঠাহর করা গেল। ছাদ থেকে ফারদিনা দেখলো মাঠের দিকে কেউ যাচ্ছে। যেতেই সামনে আরও কেউ এগিয়ে এলো। তারা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কিছু বলা বলি করলো। এরপর সবাই চলে গেল। বাড়ির ভেতরে থেকে যিনি গেল সে বাড়ির দিকে আসছে। ফারদিনার সন্দেহ হলেও সে দৌড়ে নিচে আসলো। ঘরের পেছনের দিকে এসে গোপনে নজর দেখলো সে কে। ঘরের ভিতরে ঢুকে আদিব। ফারদিনা চমকে গেল। আদিবকে খুব উদ্বিগ্ন দেখালো। ফারদিনা টেবিলের আড়ালে থেকে বেরিয়ে আসলো। আদিব কোথায় যায়? ঠিক আজ থেকে কিছুদিন আগেও সে কোথাও গিয়েছিল, তখন তাকে দেখা গিয়েছিল বাড়ির সামনের দিকে। আজ পেছনের দিকে। আশ্চর্য হলো সে ছাদ থেকে ঝিলমিল তখন যায়নি। বসে বসে ভুট্টা ভাজি খাচ্ছে। ভুট্টা প্রায় শেষের দিকে। ফারদিনা এসে তার কাঁধে তার পাশে বসল। আবিদ ভাই নিশ্চয়ই কোনো মহৎ কাজ করছে আব্বার আড়ালে। উনি মহৎ কাজ খুব একটা পছন্দ করেন না, যদি হয় টাকা পয়সার বিষয়ে। ফারদিনা নিজেকে বুঝ দিল। ঝিলমিল বলল, ওই দিনের গল্পটা তোরে বলা হয় নাই, আইস বলি, শুনবি? বল। এক ছিল রাজকুমারী। সে রাজকুমারীর প্রেমের সম্পর্ক হয় একজন যোদ্ধার সাথে। যোদ্ধার মূল উদ্দেশ্য ছিল রাজকুমারীর বংশ ধ্বংস করা। রাজকুমারীকে না দেখা অবধি তার কাছে রাজকুমারীদের বংশ ছিল শত্রুর বংশ। লক্ষ্য ছিল তাদের বংশ ধ্বংস করা। কিন্তু যোদ্ধা একদিন কৌশলে রাজকুমারীদের রাজ্যে আসে অলিগলি চেনার জন্য। আর ঠিক সেদিনই যোদ্ধার রাজকুমারীকে দেখে সে মুগ্ধ হয়ে যায়। এরপর রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দেয়। পুরুষ মানুষ মেয়ে পটাতে ওস্তাদ বলে রাজকুমারীকেও পটিয়ে নেয়। কিন্তু এরপর জানা যায়। ঝিলমিল পুরো গল্প শেষ করার আগে বাঁশির সুর ভেসে আসে। সুফিয়ানের বাঁশির সুর। ফারদিনা নিশ্চিত হলো। সে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো। রেলিংয়ের সংস্পর্শে আসলো। সুরটা বাড়ির ঠিক সামনের কোনাকুনি শিমুল গাছের দিক থেকে। ঝিলমিল বলল, দাঁড়িয়ে আছিস কেন? যা, আমি এই দিকটা সামনে নেব। আর শোন, তার সামনে ঘুরে ফিরে আজমাতের প্রশংসা করবি, দেখবি তার প্রতিক্রিয়া কি। বুঝেছিস তো? বুঝেছি, তুই দেখিস কেউ যাতে টের না পায়। সুফিয়ানের বাঁশির সুরে যেন ফারদিনাকে চেনিয়ে আনো। ফারদিনা লণ্ঠন হাতে এগিয়ে এলো সুফিয়ানের কাছে। লণ্ঠনের সোনালি রঙে তার চোখ দুটো ছলছল করছে। সুফিয়ান সুর থামিয়ে দিল।
আজ তার পরনে গাঢ় মেরুন রঙের পাঞ্জাবি পাজামা, তার উপর মোটা শাল পেঁচানো। তাকে ভীষণ আকর্ষণীয় লাগছে। শ্যাম বর্ণের পুরুষ নিখুঁত সুন্দর হয়, তার প্রমাণ সুফিয়ান। ফারদিনা পাশে বসলে বলল, তোমার আজকের সুরে কি ছিল? অপ্রকাশিত অনুভূতি প্রকাশ করার চেষ্টা। সুরে নয়, মুখেই প্রকাশ কর। এখনই নয়, সময় হোক। ফারদিনা সেকেন্ড দুয়েক চুপ থাকলো, লণ্ঠনটা পাশে রাখলো, তারপর নির্বাক হয়ে বলল, তুমি জানো আজ কি হয়েছে? কি হয়েছে? কালু মানে কুদ্দুস, আব্বার বিশ্বস্ত কাজের লোক, ও কি করেছে শোনো। ফারদিনা বলার জন্য প্রস্তুত হলো। সুফিয়ান ঘুরে ঘুরে ফারদিনার দিকে তাকে কুদ্দুসের কাহিনী শোনার জন্য প্রস্তুত হলো। আজও আমাকে কিরগিজ ভাষায় প্রেমের প্রস্তাব দিয়েছে। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা লজ্জা মুখ নিয়ে বলেছিল। আমার ভীষণ হাসি পেয়েছিল। বলে অট্ট হাসিতে তলিয়ে গেল ফারদিনা। সুফিয়ানও তার রেস টেনে মৃদু হাসলো, বলল, ও কি বললো কিরকিজ ভাষায়? ফারদিনা থেমে গেল, নীরব আবেগের স্নিগ্ধ কঞ্চে বলল, আমি তোমাকে ভালোবাসি। তা তো বুঝেছি, কিরকিজ ভাষায় সেটাকে কি বলে? ফারদিনার ভেতরে ভেতরে বিরক্ত হলো, তবে তা বহিঃপ্রকাশ না করে বলল, করম মেনসিনি জাকসি করম। সত্যি? সুফিয়ানও একই সাথে বলল। ফারদিনা জিজ্ঞেস করলো। সুফিয়ান চোখের পাতা ফেলে নড়ে চড়ে বসলো। আমি তো ওর ভাষাটা বললাম মাত্র। ফারদিনা চুপচাপ। তার ধারণা সুফিয়ানও তাকে পছন্দ করে, অথচ বলছে না। সে আগ বাড়িয়ে বলার পর সুফিয়ান যদি কোনো কারণে প্রত্যাখ্যান করে, না খারাপ কিছু হবে এটাও সে ভাবতে পারছে না। সে প্রত্যাখ্যান করলে সত্যি কি খারাপ কিছু হবে? এমনটা কেন ভাবলে ফারদিনা? নিজেই যেন নিজের কাছে প্রশ্ন করলো। সুফিয়ান বলল, চলো। কোথায়? সাগর পাড়ে বালির উপর বসে সময় কাটানো যাবে। যাবে তুমি? যাব, কিন্তু অনেকটা দূর তো, হেঁটে যাব। না, অশ্বের পিঠে চড়ে। তুমি আসছো কোথায় পেলে? বাবার রেখে যাওয়া কিছু স্বর্ণের মুদ্রা ছিল, সেগুলো থেকে একটা মুদ্রা বেচে দিয়ে অশ্বটি কিনেছি, যাতে তোমায় নিয়ে দূরে চলে যেতে পারি। মানে? সুফিয়ান মাথা চুলকিয়ে বলল, মানে দূরে তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারি। কথাই বলবে না যাবে? চলো। অশ্ব দাঁড়িয়ে ছিল শিমুল গাছের কাছে। সুফিয়ান এসে অশ্বের কাছে হাঁটু গেড়ে বসে। ফারদিনাকে বলল, আমার হাঁটুতে ভর দিয়ে ওঠো। ফারদিনা অশ্বের পৃষ্ঠায় চেপে বসে। সুফিয়ান উঠে তার পেছনে বসে, অশ্বের লাগাম টেনে ধরল। চোখ তুলে ঘুরে সুফিয়ানের দিকে দেখলো ফারদিনা। রাতটা আজ নরম রূপালি আলোয় মোড়া। আকাশে আধখানা চাঁদ, তার চারিপাশে মেঘের নরম চাদর ভেসে আছে। দূরে সাগরের ঢেউ গুনগুন করে উঠছে, যেন কোনো প্রাচীন প্রেমের সুর। সুফিয়ান অশ্বের পিছিয়ে বসে লাগাম ধরে আছে, সাথে ফারদিনা বারবার ঘুরে দেখছে সুফিয়ানকে। তার পরনের শালটা বাতাসে উড়ে এসে সুফিয়ানের গাল ছুঁয়ে গেল হালকা করে। দুজনের চোখ মিলল এক চিলতে হাসিতে। অশ্বটি ধীরে ধীরে সাগরের ধারে এগিয়ে চলল। চাঁদের আলোয় তাদের ছায়া পড়লো বালির উপর। দুটো ছায়া পাশাপাশি, যেন সাগরও চুপচাপ তাদের গল্প শুনছে। তুমি জানো এই সাগর নাকি সব কথা শুনে রাখে। সুফিয়ান তাকালো দূরে, ঢেউয়ের গর্জনের ভেতর হারিয়ে যেতে যেতে বলল, তাহলে আজ আমাদের নীরবতাটুকু শুনুক। অশ্বের খুঁড়ে খুঁড়ে বালির গন্ধ উঠছে। তারা অশ্ব থেকে নেমে দাঁড়ালো। দূর থেকে সাদা ঢেউ এসে তাদের পায়ের কাছে ভিজিয়ে দিয়ে যাচ্ছে ঠান্ডা জলে। ফারদিনা হঠাৎ হাত বাড়িয়ে সেই ঢেউ ছুঁয়ে ফেললো। এক ফোঁটা জল গিয়ে পড়লো সুফিয়ানের হাতে। সুফিয়ান হালকা হাসলো, বলল, এই জলের মতোই তুমি ফারদিনা, ঠান্ডা শান্ত তবু গভীর। তোমাকে দেখে মনে হয় ভেতরে আকাশ পরিমাণ কথা জমিয়ে রেখেছ, কিন্তু বলতে পারছো না। সাগরের উপরে যেন রাত্রিও থমকে দাঁড়ালো। শুধু ঢেউ, চাঁদ আর চাঁদের নিঃশব্দ ভালোবাসা। সুফিয়ান বালির উপর বসে এক হাতের উপর ভর রাখলো। অর্শ পাশেই দাঁড়িয়ে ফারদিনা সাগরের জল ছুঁয়ে দেখছে, যেন বহুদিন পর সে জল পেয়েছে। সুফিয়ান বলল, যত খুশি আনন্দ করে নাও,
এরকম সুযোগ আর নাও হতে পারে। কেন, এরপর কি আমি মরে যাব? বলি হেসে উঠল ফারদিনা। সুফিয়ান নিচু স্বরে মলিন গলায় বলল, মরবে কেন? মৃত্যু ব্যতীত কত কে হারিয়ে যায়। ফারদিনা তার কাছে এসে বাড়ির উপর বসে বলল, কি বললে ফিসফিসিয়ে? এখন বলো। হ্যাঁ বলো। হ্যাঁ তুমি অনুমতি দিলে একটা সিগারেট ধরাই? হ্যাঁ। ফারদিনা কিছুক্ষণ সুফিয়ানের দিকে চেয়ে থেকে বলল, এত সিগারেট খেলে ফুসফুস পুড়ে যাবে। অন্তর তো অনেক আগেই পুড়ে গেছে। অন্তর পুড়ে যাওয়ার তীব্র গন্ধ হয় না, নয়তো আমার পাশে কেউ দাঁড়াতে পারতো না। তোমাকে দেখে সুখী মনে হয়, কিন্তু এ কথার মানে বোঝায় তুমি বড্ড উদাসীন। সুফিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, সুখ এবং দুঃখ মিলিয়েই মানুষের জীবন। জীবন যতদিন আছে, সুখ দুঃখ ততদিন আছে। তোমার জীবনে এমন কোন ঘটনা আছে যা হৃদয় বিদারক? আছে, সময় হলে একদিন সব বলবো। সে কথাগুলো আমি সহ্য করতে পারবো? ফারদিনার কণ্ঠস্বর থমকে গেল যেন। সুফিয়ান হেসে বলল, হয়তো। এরপর সিগারেট টানার প্রতি মনোযোগ দিল ফারদিনা। দৃষ্টি সরিয়ে ফেলল, আঙুল দিয়ে বালিতে আঁকিবুকি শুরু করলো। সুফিয়ান সিগারেট শেষ করে বলল, তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। আমার মা ছিলেন ভীষণ সুন্দরী, ঠিক তোমার মতো। তার মন খারাপ হলে আঁকি বুকি শুরু করতো। তুমি এখন যেভাবে শুরু করলে। আর তোমার সাথে থাকলে আমি তোমার মধ্যে আবিদ ভাইকে দেখতে পাই। আবিদ ভাই বেশিরভাগ সময় আমার ঘরে এসে সিগারেট খেত। এই জন্য আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি। এই গন্ধটা আমার ভালো লাগে। সবার থেকে তুমি আলাদা ফারদিনা। অন্যেরা যে জিনিসটাতে বিরক্ত হয়, তুমি সেটাতে খুশি হও। আমার ভাগ্যটাও সবার থেকে আলাদা। বলি এক ঘন নিঃশ্বাস ছাড়লো ফারদিনা। রাতের গভীরতা নেমে আসছে। চাঁদ ঠিক মাথার উপরে। গুড়ি গুড়ি মেঘ উড়ে যাচ্ছে। দূরের বন থেকে শিয়ালের হুক্কার শব্দ ভেসে আসছে, সাথে চিচি পোকার ডাক। সাগরের ঢেউয়ের শব্দ, বাতাসে মৃদু ঘ্রাণ। এমন রাত শুধু কল্পনা করা যায়, বাস্তবে খুব কমই মেলে। এই রাতকে সবাই উপভোগ করতে পারে না। যে বা যারা পারে তারা নিঃসন্দেহে ভাগ্যবান। ফারদিনা আজ নিজেকে ভাগ্যবতী মনে করলো। সেই শাড়ি উঁচু করে এক পা দুপা করে এগোতে এগোতে সাগরের গভীরতার ভিতরে চলে যাচ্ছে। তাকে সাগরের তীক্ষ্ণ ঢেউ ভাসিয়ে নিতে পারে সেদিকে যেন খেয়ালই নেই। সুফিয়ান গলা উঁচিয়ে বলল, আর এগিয়েও না, কুমির টেনে নিয়ে যাবে। সাগরে কুমির থাকে না। কোথায় কি থাকে বলা যায় না। ফারদিনা পায়ের কাছে নরম কিছু ঠেকলো। সুফিয়ানকে লক্ষ্য করে বলল, আমার পায়ের কাছে কিছু একটা ঠেকলো নরম। সাপ হবে, চলে এসো। ফারদিনা দৌড়ে তীরে চলে আসে। ভয়ে শঙ্কিত হয়ে পড়ল সুফিয়ান ঠোঁট চেপে চাপা স্বরে হাসল। তাৎক্ষণিক ঢেউয়ের তীরে সাদা রঙের এক খণ্ড এসে উঠল। ফারদিনা বলল, ওটাই বোধহয় আমার পায়ে ঠেকে। সুফিয়ান এগিয়ে যায় সাদা খণ্ডের দিকে। পা দিয়ে নাড়িয়ে দেখলো মৃত্যু বাচ্চার দেহ সাদা জলে ফুলে উঠেছে। দেখে বোঝা যাচ্ছে লাশের বয়স বেশি দিন হয়নি, মন্টু নেই। ফারদিনা চোখ তুলে সাগরের দিকে তাকালো। একটা ট্রলার আসছে ঠিক তাদের দিকেই। বলল, দেখো একটা ট্রলার আসছে, ডাকাত হতে পারে, চলো এখান থেকে। ভয় পেও না, আগে দেখতে দাও। ট্রলারটি ধীরে ধীরে তার গতি কমিয়ে নিল। 4-5 জন লোকের ছায়া দেখা যাচ্ছে, লণ্ঠন জ্বলছে। ট্রলারটি কিনারার কাছাকাছি এসে থেমে যায়। সুফিয়ান ফারদিনাকে নিয়ে অর্শের দিকে হেঁটে গেল। ট্রলারের লোকগুলো যেন তাদের দিকেই দেখছে। ট্রলারের থেকে একটা তীরের ফলক ছুটে আসলো। বালিতে তীরটি বিদ্ধ হলো। ফারদিনা চমকে উঠল। সুফিয়ান তীর ফলকটি হাতে তুলে নিল, সাথে একটা চিঠি। চিঠিটা খুলে মনে পড়লো ফারদিনা জিজ্ঞেস করলো, কোনো জবাব মিলল না। সুফিয়ান চিঠিটা ছিঁড়ে স্ফুলিঙ্গ দৃষ্টিতে তাকালো ট্রলারে থাকা লোকগুলোর দিকে। ট্রলার ছেড়ে দিল। তারা চলে যায় যে পথে এসেছিল সে পথে। ফারদিনা নির্বিকার কণ্ঠে জিজ্ঞেস করলো, চিঠিতে কি ছিল? কিছু নয়, চলো বাড়ি ফেরা যাক। আমি শুনতে চাই, বলো। কথা বাড়াচ্ছ কেন? ফারদিনার মুখে চিন্তার ছাপ স্পষ্ট করে বলল, ওরা কারা ছিল, কি ওদের উদ্দেশ্য ছিল, আর ফিরেই বা গেল কেন? কিছু না বলে? তুমি বড্ড বেশি কথা বলো। আজ তোমাকে বাড়ি দিয়ে আসবো, আর তোমাকে নিয়ে কোথাও বের হব না।
আমি তোমাকে খুব বিরক্ত করছি তাই না? আমি যেদিন থাকবো না সেদিন বুঝবে। মরে থাকবে না, কোথায় যাবে? যাব। আর একটা ফালতু কথা বলে থাপ্পড় দিয়ে গাল লাল করে দেবো। ফারদিনা একদম নীরব হয়ে গেল। সুফিয়ান অস্বস্তি বোধ করলো। পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করলো, সিগারেট ধরিয়ে লম্বা টান দিল, এরপর বলল, চিঠিতে ওরা তোমাকে চাইছিল, তোমাকে নিতে এসেছিল। ফারদিনার চোখের আকার বড় হলো। তাকে কেন কেউ নিতে আসবে? তার সাথে শত্রুতা কিসের? আমাকে নিতে আসছে মানে? সিগারেট না টেনে আমার প্রশ্নের জবাব দাও। আগে সিগারেট, পরে সব। তুমি এত পাখির মতো ফরফর করো কেন? পাখির মতো ফরফর কোথায় করলাম? তুমি কি ঝগড়া বাঁধাতে চাচ্ছ? মেয়ে মানুষের সাথে ঝগড়া ভুলেও না। ওরা তর্কে হেরে শুধু নাকে চোখে কান্না করতে পারে। এখন থেকে আমি আর কথা বলবো না। সুফিয়ান সিগারেটটা ফেলে বলল, কথা বলার সময় বিরতি নিতে হয়। থেমে থেমে কথা বললে সামনের মানুষটির প্রশ্নের সঠিক জবাব দেওয়া যায়, বুঝলে? বুঝেছি। কি বুঝেছো? আমাকে ওরা কেন নিতে এসছে এই প্রশ্নের পর তুমি যে সময়টুকু চুপ ছিলে ততক্ষণে সঠিক উত্তর খুঁজেছো। এখন বলো। ওরা হয়তো তোমাদের শত্রু, আমাকে দেখে সামনে এগোয়নি। আমাকে নিয়ে ওরা কি করতো? তুমিও যেখানে আমিও সেখানে। ওরা কি করতো কিভাবে বলবো? দুজনেই অসের পৃষ্ঠায় চেপে বসে। 35 মিনিটের মধ্যে বাড়ির কাছে তারা পৌঁছে যায়। সুফিয়ান অস থেকে নেমে লাগাম ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলো। ফারদিনা অসের পৃষ্ঠায় বসে আছে। সুফিয়ান চুপচাপ। তার নীরবতা ফারদিনার ভালো লাগে না। বলল, তুমি জানো আমি একটা মহৎ কাজ করেছি। কি করেছো? গোলাপ ফুলের চারা লাগিয়েছি ছাদের উপর। আমি রোজ ওদের যত্ন নিই। হঠাৎ গোলাপের গাছ লাগালে? গোলাপের গন্ধ স্নিগ্ধ। আমাদের অনেক ফুল গাছ আছে, গোলাপ ছিল না, তাই আমি গোলাপের ঘাটতিও পূরণ করলাম। ভালো হয়েছে না? ভালো হয়েছে। ওদের যত্ন নিতে হবে, নয়তো মরে যাবে। আমি যত্ন নিব। তুমি গাছগুলো দেখে এসো একদিন। আচ্ছা, যাব। একটা কথা বলবো? বলো। তুমি আমার উপর বিরক্ত। হ্যাঁ, আজকাল খুব জ্বালাতন করছো আমায়। আমি যেদিন তোমাকে বিরক্ত করা বন্ধ করে দিব সেদিন তুমি বিরক্ত হবে। গোলাপ ফুটলে সর্বপ্রথম কাকে দেবে? যেদিন দিব সেদিন জানতে পারবে। জানি না তোমার দেয়া গোলাপ কাকে দাও, দেখতে পারবো কিনা। রসিকতা করে বলল সুফিয়ান। ফারদিনা কোমল কঞ্চ বলল, পারবে, কিন্তু তুমি তো আমার উপর বিরক্ত। যেদিন গোলাপের পাপড়ির মতো আমিও ঝরে যাব সেদিন বুঝবে। তখন থেকে উল্টাপাল্টা কি বকছো? ঠিকই বলছি। যেদিন দেখবে আমার গোলাপগুলো অযত্নে ঝরে পড়ে গেছে সেদিন ভাববে আমিও ঝরে গেছি। সুফিয়ান বেশ বিরক্ত হলো। অতি কষ্টে বিরক্ত স্বর আড়াল করে নম্র কণ্ঠে বলল, আমি বিরক্ত হচ্ছি না, আমি বিনামূল্যে আনন্দ পাচ্ছি, বিনা বিরতিতে। ভালো না? ফারদিনা মুখ ভিঞ্চি দিল। তালুকদার বাড়ি সোজা গিয়ে ডান দিকে, তার আগে সুফিয়ানের বাড়ি। ফারদিনা চাইছে না সুফিয়ানকে ছেড়ে যেতে। সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত তার সাথে থাকতে চাইছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। সুফিয়ান বলল, অশ্ব থেকে নেমে আসো, অশ্ব নেওয়া যাবে না। ওকে আমার বাড়িতে রেখে তোমাকে দিয়ে আসছি। এটাই চেয়েছিল ফারদিনা। তার বাড়িতে গিয়ে আর আসবে না আজ। সে বায়না ধরলে সুফিয়ান ঠিক রাজি হয়ে যাবে। প্রত্যেক নাছরবান্ধা মেয়েদের জন্য একজন ধৈর্যশীল পুরুষ সৃষ্টি করা হয়। ফারদিনা বিশেষ করে তার জন্য সুফিয়ানকে সৃষ্টি করা হয়েছে। একদিন আদিব ভাই কথায় কথায় বলেছে সুফিয়ান এর অনেক রাগ, ওর সামনে কেউ অন্যায় করতে পারে না। অকাজের কথাও বেশি বলা যায় না, অথচ ফারদিনা বিনা বিরতিতে এটা ওটা বলতেই থাকে। সুফিয়ান সেগুলো মন দিয়ে শোনে। তার খুব ভালো লাগে। অশ্ব থেকে নামলো। সুফিয়ান আগে আগে যাচ্ছে, ফারদিনা পেছন পেছন হাঁটছে। হঠাৎ মনে হলো পেছনে কেউ আছে। ঘুরন্ত গতিতে পেছন ঘুরলো। একটা লণ্ঠনের আলো হঠাৎ যেন গাছের আড়ে চলে গেল। চোখের ফুল, এত রাতে কেউ বাইরে থাকে না। সামনে ঘুরে চুপচাপ হাঁটে ধরল। সুফিয়ান ঘরের সামনে পৌঁছে অশ্বকে বেঁধে রাখলো একটা খুঁটির সঙ্গে। ঘুরে ফারদিনার দিকে তাকিয়ে বলল, চলো তোমাকে দিয়ে আসি। প্রতিদিন সবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে নিয়ে বের হই, কবে না জানি ধরা খেয়ে যায়। এত রাতে আমাকে তাড়িয়ে দিচ্ছ? ঘরে ঢুকতে দিবে না? ঘরে ঢুকতে দেবো মানে? এই রাতে অচেনা একটা মেয়েকে নিয়ে ঘরে থাকবো? লোকে দেখলে পাথর নিক্ষেপ করে মারবে, জানো? জানি না, পাথর কেন মারবে? উফ, ভুলভাল কাজ করলে মারে, এটা পূর্ব নিয়ম। এসব নিয়ম টিয়ম আমি মানি না। কবে মরে যাই কে জানে। আমার শখ করেছে আজ তোমার সাথে থাকবো মানে থাকবো। সুফিয়ান তাতে দাঁত চেপে রইল। সে যেন হতাশায় নিমজ্জিত।
হয়ে পড়লো। আশেপাশে দৃষ্টি বুলালো। মেয়ে মানুষের আবদার পুরো না করলে চিৎকার দিয়ে উঠতে পারে। মেয়েদের বিশ্বাস নেই? ফারদিনা সুবিধা নয়। সুফিয়ান নিজের থুতনিতে হাত বুলিয়ে বলল। এসো ভেতরে। ঘরটিতে ঢোকা মাত্রই ধূপের গন্ধ আসলো। সুফিয়ান লণ্ঠন ম্যাচ দিয়ে জ্বালিয়ে দিল। ফারদিনা বিছানার উপর পা তুলে বসলো। সুফিয়ান বলল, মনে হয় তোমার বাড়ি, যেভাবে বসেছো। তুমি জানো ছোট্ট ঘরেও যে শান্তি পাওয়া যায়, বড় বড় রাজপ্রাসাদেও তা পাওয়া যায় না। কেউ রাজপ্রাসাদ চায় আইসের খোঁজে, কেউ মাটির ঘর খোঁজে প্রিয় মানুষের মন পিঞ্জরের মাঝে। বলল সুফিয়ান। হাতে ভাতের থালা বসলো ফারদিনার সম্মুখে। ফারদিনা জিজ্ঞেস করলো, ছন্দটার সাথে বাস্তবতার সম্পর্ক আছে। প্রিয় মানুষটিকে ভালোবেসে মাটির ঘরেও থাকা যায়। সুফিয়ান তার রেশ না চেনে ভাত মাখাতে মাখাতে বলল, আমার জন্যই রান্না করেছিলাম, একজনের খাবার খেয়ে নাও। এগুলো কিসের তরকারি? কি? শুটকি। আমার শুটকি মাছ ভীষণ পছন্দের। এই মাছের কিছু ভালো দিক আছে। দীর্ঘদিন সংগ্রহ করা যায়, রান্না করতে ঝামেলা হয় না। তাছাড়া এই মাছে আছে প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ। এতে সামান্য নুন এবং তেল থাকায় শরীরে শক্তি যোগায়। শক্তি দরকার কিনা বলো? দরকার, কিন্তু আমি শক্তি দিয়ে কি করব? আমি খাবো না, তুমি খাও। তুমি আমার অতিথি, সুতরাং অতিথিকে খাবার খাওয়াতে হয়, না তো বরকত কমে যায়। জানো তো নাকি? জানি। সুফিয়ান ফারদিনাকে এক লোকমা খাবার তুলে দিল। ফারদিনা ভাতটা গিলে বলল, তোমার পছন্দের খাবারের তালিকায় প্রথম কোনটা? শুটকি দিয়ে ভাত, ঝাল ঝাল হাঁস ভুনা। মিষ্টি? আমি মিষ্টি পছন্দ করি না। আমার সাথে কেউ মিষ্টি মিষ্টি কথা বললেও অসহ্য লাগে। মিষ্টি কথায় আর মিষ্টি খাওয়া দুটো জিনিসই ক্ষতিগ্রস্ত। একটায় হয় মধুমেহ, অন্যটায় বিশ্বাস নষ্ট। তুমি ভুলকেও যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করবে। তোমার সাথে আর কথা বাড়াচ্ছি না। আমি ভুলকে ভুল, সঠিককে সঠিক বলার ক্ষমতা ও যুক্তি দুটোই রাখি। ফারদিনা সুফিয়ানের কথাগুলো উড়িয়ে দিয়ে বলল, যুক্তিতে উক্তি তৈরি হয়, উক্তিতে জীবন চলে না, বুঝেছো? সুফিয়ান জবাব দিল না। খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে সুফিয়ান হাত ধুয়ে এসে টেবিলের নিকট দাঁড়ায়। একটা বই তুলে হাতে নিল। ঘুরে একবার ফারদিনার দিকে তাকালো। ফারদিনা শাড়ির একটি অংশ সরে গিয়ে তার আবেদনময়ী অংশ সুফিয়ানকে আকৃষ্ট করলো। সুফিয়ানের ভেতরে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হলো। মাথা ছিমছিম খেয়ে গেল। বইটা রেখে দিল দ্রুত। ফারদিনা জিজ্ঞেস করলো, কি হলো হঠাৎ? সুফিয়ান বলল, কিছুই না বলে জলের পাত্র থেকে জল খেয়ে বিছানায় গেল সুফিয়ান। ফারদিনার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসল। সুফিয়ানের অদ্ভুত চাহনি দেখে ফারদিনা বলল, এভাবে কি দেখছো? সুফিয়ান বলল, সুন্দর লাগছে তোমাকে খুব। বলেই সুফিয়ান নীরবে কিছুক্ষণ ভেবে নিজের পুরুষত্বের থাবার হাঁটি ফারদিনার দিকে এগিয়ে দিল। ফারদিনা না চাইতো সুফিয়ান তাকে নিজের ভোগের জন্য তার নিকটই টেনে নিল। প্রায় ঘন্টা খানিক পর ঘরের বাইরে এসে সুফিয়ান একবার অর্ষের দিকে দেখলো। অর্ষ ঠিকঠাক আছে। ওর কাছে 3টে লণ্ঠন জ্বলছে। আশেপাশে দেখলো কাউকে দেখা যাচ্ছে না। এত রাতে সবাই ঘুমে। ফারদিনা টেবিলের উপর বসলো, একটা বই খুললো। বইটির নাম নূরজাহান। দুটো বইয়ের পাতা উল্টালো। গল্পের শুরুতে সেলিম নামে দেখা গেল। ফারদিনার ধৈর্য কম, বই পড়ার মতো ধৈর্য তার নেই। সুফিয়ান কিভাবে পড়ে? নিজে গল্প লিখে? অনেক ধৈর্যশীল একজন পুরুষ। সুফিয়ান দরজা লাগিয়ে দিল। ফারদিনার পাশে দাঁড়ালো। বই পড়ছো? আমার বই পড়ার অভ্যাস নেই, ধৈর্য নেই। নূরজাহানকে? সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। সম্রাট জাহাঙ্গীরের নাম ছিল সেলিম। পরবর্তীতে উনি যখন শাসন কার্য পরিচালনা করার দায়িত্ব পান, তখন সেলিম বাদ দিয়ে সম্রাট জাহাঙ্গীর বলে সম্বোধন করা হয়। সম্রাট জাহাঙ্গীর তার সঙ্গে প্রেম হয় মেহেরুন্নেসার, কিন্তু দুর্ভাগ্যবশত মেহেরুন্নেসার বিয়ে হয় অন্য একজনের সাথে। তিনি ছিলেন সৈন্য শের আফগান খান। তাদের বৈবাহিক বন্ধন ছিল মাত্র 13 বছর। এরপর শের আফগান খান এক যুদ্ধে মারা যান এবং পরবর্তী সময়ে সম্রাট জাহাঙ্গীর মেহেরুন্নেসাকে বিবাহ করেন। তাকে বিয়ে করার পর জাহাঙ্গীর মেহেরুন্নেসা থেকে নূরজাহান নাম দেন। নূরজাহান, যার অর্থ বিশ্বের আলো। সুফিয়ান থেমে পুনরায় বলল, ভাগ্যের কি লীলা খেলা দেখেছ? বিচ্ছেদের 13 বছর পরেও পূর্ণতা পেল। আর এটা গল্প নয়, বাস্তব ঘটনা। ফারদিনা টেবিলের উপর চোখ বুলালো। সুফিয়ানের লেখা গল্প খুঁজে পাচ্ছে না সে। জিজ্ঞেস করলো,
তুমি যে গল্পটা লিখেছো সেটা কোথায়? গল্পের নাম কি? তুমিও কি বাস্তব প্রেমের গল্প লিখেছো? সত্যই এক সময়ে কাল্পনিক রূপ নেয়, বাস্তবতা থেকেই লিখছি। গল্পের নাম সময় হলে জানবে। সুফিয়ান সিগারেট ধরলো। ফারদিনা বলল, আমি এক টান দিব। মেয়েদের কোমল ঠোরে আগুন মানায় না। তুমি কেন খাচ্ছো? অভ্যাস। অভ্যাস ত্যাগ করো। খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য ভালো অভ্যাসের দরকার হয়। আমি কি তোমার ভালো অভ্যাস নই? এত সময় আমার সাথে পার করছো অথচ সিগারেটের কথা ভুলছো না। সুফিয়ান দৃষ্টি সরিয়ে নিল, জবাব দিল না। ফারদিনা জানালার দিকে এগিয়ে গেল। জানালার পর্দা ফাঁকা, শু শু করে বাতাস ঢুকছে। দূরে মশাল হাতে কাউকে দেখা যাচ্ছে। কৃষক তার চাষ দেখছে। সুফিয়ান ফারদিনার গা ঘেঁষে দাঁড়ালো। ফারদিনা বলল, সম্রাট জাহাঙ্গীর এবং নূরজাহানের প্রেমের মতো আমার খুব আপন একজন মানুষের প্রেম হয়েছিল। সে ব্যর্থ হয়। জাহাঙ্গীরের মতো তার আর প্রাক্তনের সাথে দেখা হয়নি। সে নিশ্চয়ই তোমার আদিব ভাই। তুমি কিভাবে জানলে? আদিবের সাথে যখন পরিচয় হয় ও তখনই সব খুলে বলে আমার সাথে। আচ্ছা, শত্রুদের সাথে কখনো বন্ধুত্ব হয়? এই ধরো তুমি আমাকে আক্রমণ করতে আসলে, এরপর আমার রূপ দেখে থমকে গেলে। হ্যাঁ, সম্ভব। কেননা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা। তিনি মেয়েদের এমনভাবে সৃষ্টি করেছেন শুধু হাতের আঙ্গুল দেখেও প্রেমে পড়া সম্ভব। সেখানে সুন্দরী মায়াবতী রূপ দেখে একটা পুরুষ থমকে যেতেই পারে। ইস, আমার সাথেও যদি এমন হতো কতই না ভালো হতো। হয়তো আমি ততটা সুন্দরী নই। তাছাড়া আব্বার শত্রুদের এখন আর দেখাই যায় না। সেসব ছাড়ো, চলো ঘরের পেছনের দিকে একটা দিঘি আছে কাছে, সেখানে যাই। বদ্ধ ঘরে বসে থাকা ঠিক হবে না। কেন? আমার তো বন্ধ ঘরই ভালো লাগে। তুমি সরল, আমার দেখা মতে তোমার মতো সরল আর কেউ নেই। আমি কোথাও যাচ্ছি না, তোমার ঘরেই থাকবো। সুফিয়ান ফারদিনার হাত ধরে বলল, আরে মেয়ে চলো, বদ্ধ ঘরে থাকলে কখন কি হয় বলা যায় না। মেঘের ওপারে চাঁদের বসবাস। তার সঙ্গী হিসেবে আছে লক্ষ লক্ষ তারারা। দিঘির পাড়ে বড় বড় গাছ, গাছের পাতার ফাঁক ভেদ করে জলে পড়ছে চাঁদের আলো। মাছের সাঁতারে জলে একটু পরপরই ঢেউ খেলে। রাত ঠিক 3টের কাছাকাছি। ফারদিনা সিঁড়ি বেয়ে জলের ধারে গেল, বসে জলে পা ভেসালো। সুফিয়ান ঘাট থেকে দেখছে। পকেট থেকে বের করলো সিগারেট, ম্যাচ দিয়ে সিগারেট ধরিয়ে নিল। ম্যাচের আলোয় তার চোখ দুটো ছলছল করে উঠল। সিগারেট টানতে টানতে পায়চারি করলো। দৃষ্টি তার ফারদিনার দিকে, বেশ আকর্ষণ নিয়ে তাকে দেখছে। ফারদিনা হাত ভিজিয়ে উপরে চলে আসে। সুফিয়ান স্থির চোখে তাকিয়ে রইল ফারদিনার চোখের দিকে। ফারদিনা বলল, কি দেখছো? সুফিয়ান জবাব দিল না। চোখের ভাষাতেও জবাব পাওয়া গেল না। ফারদিনা ঝোঁক গিলে বলল, তুমি কি দেখছো? সুফিয়ান সবে যেন হুঁশে ফিরল, থতমত খেয়ে বলল, তোমাকে দেখছিলাম। তোমাকে বাড়িতে দিয়ে আসি চলো, হয়তো আর কিছু সময়ের পর ভোরের আলো ফুটবে, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ। যখন আমি থাকবো না তখন বুঝবে তুমি কি হারিয়েছো। তার আগে আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব। মানে? সুফিয়ান হাসল। হাসির এক পর্যায়ে চোখের জল মুছে হাঁটাল রইল। মানুষ কত কারণেই তো হারিয়ে যায়, তাই না? আজ আমি আছি, কাল নাও থাকতে পারি। হয়েছে, বিরক্ত হচ্ছ, থাকো তুমি, আমি চলে যাচ্ছি। বলে ফারদিনা পথের দিকে হেঁটে যেতে যেতে সুফিয়ান পেছন থেকে চেঁচিয়ে বলল, ওহে আমার রাগিনী, রাতে এভাবে কোনো মেয়ের সাথে থাকিনি। ফারদিনা যেতে যেতে বলল, আর থাকতে হবে না, আমি চললাম। সুফিয়ান দ্রুত হেঁটে ফারদিনার পথ রোধ করে দাঁড়ায়। ফারদিনা দাঁড়িয়ে গেল। সুফিয়ান ছং করে বলল, তোমার আব্বা রশিদ তালুকদার তো? সত্যি কি উনি তোমার আব্বা নাকি তোমার মা? ফারদিনা চোখ কপালে তুলে তাকালো। সুফিয়ান বলল, আসলে আমি বলতে চাইছিলাম, তোমার যে রাগ, একটু হলেই অজগর সাপের মতো ফসফস শুরু করো। রশিদ চাচা তো এত রাগী না। আপনার খুব হাসি পাচ্ছে তাই তো? হাসুন আপনি, আমি গেলাম। আরে বাহ, তুমি থেকে আপনি হয়ে গেলাম। কি মেয়ে মানুষ রে, সাংঘাতিক। তোমাকে যে বিয়ে করবে সে তো গেল, পান থেকে চুন খসলেই গর্দান কেটে নেবে। বলে হাসলো ফারদিনা। হঠাৎ চোখ বড় করে তাকালো। সুফিয়ান তার দিকে দেখলো। ফারদিনা সুফিয়ানকে অতিক্রম করে তার পেছনের দিকে চেয়ে আছে। চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য দেখলে মানুষ খানিকক্ষণের জন্য থ হয়ে যায়, চোখের আকার বড় হয়ে যায়, স্থবির হয়ে যায়। সুফিয়ান জিজ্ঞেস করলো,
কি দেখছো? তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সুফিয়ান ধীর স্থির হয়ে পেছনে ঘুরলো। দূরে কেউ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে, চোখ দুটো সাদা সাদা, স্পষ্ট দেখা যাচ্ছে 10 থেকে 15 হাত দূরে লোকটি। সুফিয়ান লোকটির দিকে এগোতে চাইলো। ফারদিনা সুফিয়ানের হাত ধরে বলল, যেও না, আবার লোক হতে পারে, দেখে ফেললে নির্ঘাত শেষ। ইতিমধ্যে আমাদের দেখে ফেলেছে, ছাড়ো আমাকে। ওভাবে দাঁড়িয়ে আছো কেন জিজ্ঞেস করি? কিছু বলার থাকলে তো বলবে। সুফিয়ান গেল। ফারদিনা তার পেছন পেছন হাঁটলো। মজিদ মিয়া লণ্ঠনাতে দাঁড়িয়ে আছে। তার শরীরের রং কালো। কালো মানুষের চোখের মণি সাদা থাকে। চোখের চারপাশ কালো থাকায় চোখের মণি বেশ সাদাই দেখায়। এর আলাদা কোনো বৈশিষ্ট্যতা নেই। সুফিয়ান জিজ্ঞেস করলো, চাচা, আপনি এখন এই রাতে বাইরে কেন? কিছু হয়েছে? মজিদ মিয়া নিশ্চুপ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সুফিয়ান একবার ফারদিনার দিকে দেখলো, এরপর মজিদ মিয়ার দিকে চেয়ে বলল, চুপ করে আছেন যে, কিছু বলবেন? বাবা, আমার মাইয়াটা কিছুক্ষণ আগে মারা গেছে, দাফন কাফনের লাইগা কিছু টাকা দরকার। কি বলছেন? কিভাবে মারা গেল? চলুন আমিও যাব আপনার সাথে। না, তুমি সময় কাটাও, মাইয়া মানুষ, রাইতে দাফন কাফন করাই ভালো। এত রাতে কাফনের কাপড় কিনতে পারবেন বলে মনে হয় না, দোকান বন্ধ। মানুষের মরণের সময় নাই, দোকান খোলাই আছে। সুফিয়ান কথা না পারিয়ে পাঞ্জাবির পকেট থেকে কিছু টাকা বের করে দিল। টাকাটা নিয়ে মজিদ মিয়া পথে হাঁটা শুরু করলো। কিছুদূর গিয়ে থমকে দাঁড়িয়ে পেছনে খুললো। সুফিয়ানও ফারদিনা নিশ্চুপে চেয়ে রইল। মজিদ মিয়ার আচরণ অস্বাভাবিক মনে হলো। ফারদিনা বলল, মেয়ে চলে গেছে তো, এই জন্য হয়তো মাথা ঠিক নেই।